একটি গানের কথা বলতে চাই। আসলে আমি কিন্তু এই সম্প্রচার ভুবনে এসেছি গানের মাধ্যমে। আমার প্রথম গানটা ছিল, আমি গিটারে বাজিয়েছিলাম যেটা, পরবাসী ফিরে এসো ঘরে, রবি ঠাকুরের লেখা গান। সেই গানটি আমার খুবই প্রিয় গান এখনো, কেন আমি বহু বছর পরবশী ছিলাম। তখন সরে ব্রেক করে যেতে পারি, আর ভাবতে পারেন যে আমি 8 বছর পরে ফিরতে পারবো। এটা শেখ হাসিনার কান্না নয়, আমাকে রুমাল দিয়ে গেছে বলে ভাববেন না যে গ্লিসারিন অথবা লেবুর রস আছে। এটা আমার সত্যিকারই কান্না। আমি এখানে নিজেকে সৌভাগ্য মনে করছি যে দুজনের সঙ্গে পরিচিত হয়েছি, একজন দীপ্ত আর একজন স্নিগ্ধ। আমার তখনই মনে পড়েছে আমার আরেকটি গানের কথা, ইংরেজি গান, রজার ও হোয়াট এ বিউটিফুল মর্নিং। আমি সাংবাদিক ভাই এবং যারা এখানে সবাই উপস্থিত আছেন সবাইকে বলবো, আপনারা সবসময় গান শুনবেন সকালে এবং রাতে শোবার আগে। আমি নিয়ম করে নয়, অভ্যাস হয়ে গেছে আমার গান শোনা। গিটার এখন আমি কমই বাজাইনি বলে চলে হয়তো, কিন্তু আমি গান নিয়মিত শুনি। আর সেই জন্যই আমার একটি অতি প্রিয় গান, তার দুটি লাইন যখন এবার এসে দেখলাম দেয়াল লেখনে আছে, মুক্তির মন্দিরের সোপানতলে কত প্রাণ হলো বলে গান, লেখা আছে অশ্রুজলে। মুগ্ধ বাবা মাই খালি জানেন তাদের ব্যথা, আর তার যমজ ভাই এখানে স্নিগ্ধ আছেন, তিনিও জানেন। কিন্তু ভেবে দেখুন, মুগ্ধ জনজননী, আপনাদের যে সন্তান আপনারা হারিয়েছেন তাদের কিন্তু আপনারা হারাননি, তারা বেঁচে থাকবে। যদিও আমার সেই প্রিয় গান মুক্তির মন্দিরের সোপানতলের প্রিয় দুটি লাইন হচ্ছে, যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। তারা কি ফিরবে আর? আমার পাশে যখন শ্রীধর মুক্ত বসেছিল তখন আমি তাই ভাবছিলাম হ্যামারস্টাইন গানটির কথা, হোয়াট এ বিউটিফুল মর্নিং। এই সিদ্ধ একটি সকাল, আর কি আশ্চর্য একটি যোগাযোগ, একটি দীপ্ত ঘোষণা লন্ডনের প্রভাবশালী পত্রিকা দি ইকোনমিস্ট করেছে, বাংলাদেশ সেরা দেশ 2024 সালের। আপনারা হয়তো সবাই সেটা জানেন। এই সেরা দেশের পেছনে কন্ট্রিবিউশন আছে মুগ্ধ, স্নিগ্ধ, ওরা দুজন যমজ ভাই, মাত্র 25 বছর বয়স। স্নিগ্ধ আর ফিরবে, মুগ্ধ আর ফিরবে না, স্নিগ্ধ আছে, তার বড় ভাই দীপ্ত আছে। এই দীপ্ত যে ঘোষণা আছে দিয়েছে ইকোনমিস্ট, তার জন্য আমি সত্যি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গর্বিত বোধ করি, এবং আমি যে ফিরে আসতে পেরেছি সেই জন্য আমি কৃতজ্ঞতা জানাই মুগ্ধ, স্নিগ্ধ, দীপ্ত পিতামাতাকে, এবং আরও যারা সন্তান সন্ততি হারিয়েছেন তাদেরকে। প্লাস যে কথাটি আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, যারা আহত হয়ে এখনো পূর্ণ সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন, কতখানি হবেন জানে না। আমি নিজে অ্যাকচুয়ালি বলতে চাই না নিজের কথা, তো বলতেই হবে, কারণ আমি তো আমার কথা না বলতে বুঝবেন না জানেন কি, নিজের বাম কান বাম চলে গেছেন, অর্থাৎ আমি এখন এক চোখে সাংবাদিক হয়ে গেছি সরকার কল্যাণে, বিগত সরকার শাসনের কল্যাণে। আমাকে যখন সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছিল 1 মাস, তখন আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। সেটার পরবর্তী ফল হচ্ছে এই, যেটা লন্ডনে নির্ধারিত করে বলা হয়েছে, যে জন্য আমার প্রতি 3 মাস পরপর লন্ডনে ফিরে যেতে আমার উপরে আদেশ আছে। যদিও আমি যাইনি, কারণ আমি চেয়েছি যে পত্রিকাটার সঙ্গে আমি 40 বছর যাবৎ সম্পৃক্ত ছিলাম বা ছিলাম না, অর্থাৎ দিন সাপ্তাহিক, দিন দৈনিক, দিন প্রতিদিন, এবং আরেকটি সাপ্তাহিক
মৌচাকে দিয়ে আমার দায়িত্ব সেটা বের করার জন্য। একটা কথা মনে রাখতে হবে যে আমি কিন্তু আমার জীবনে বলছি, কিছু মাইন্ড করবেন না আপনারা, শুনলে আমি কিন্তু খুশি হব, কারণ এখান থেকে সাংবাদিকদের অনেক কিছু শেখার আছে। আমি ক্লাস 10 থেকেই কিন্তু কাগজ বের করি, অর্থাৎ অনেকে বলে না বাই চান্স সম্পাদক, আমি কিন্তু বাই চান্স নয়। যারা বলে তারাই কিন্তু অনেকে বাই চান্স সম্পাদক। তারা রাজনৈতিক দলের নেতা বা কোনো পার্টির প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ও বিদেশমন্ত্রী হওয়ার কথা ছিল, তারা সেখানে হতে পারেনি বলেই সাংবাদিকতায় চলে এসেছেন। আর এর জন্যই আজকে কয়েকটি আমি সাজেশন দেব। সঙ্গে লন্ডনে আমার পরিচয় ছিল, আমি অত্যন্ত সুখী হয়েছি যখন জানলাম যে তার নাম এই সংস্কার কমিশনে দেয়া হয়েছে। আমি ভাবতেও পারিনি তাকে নির্বাচিত করা হবে। তার সঙ্গে আমার মাঝে মাঝে কথা হতো, তিনি পার্কে প্রায় স্বাস্থ্য অন্বেষণে যেতেন এবং সেখান থেকে ফোন করতেন বা আমি তাকে বাইরে থেকে ফোন করতাম। লন্ডনে গত 8 বছরে তিনি একটি ভার নিয়েছেন, অত্যন্ত গুরু দায়িত্ব। তার সঙ্গে আপনারা সবাই সহযোগিতা করবেন সর্বাত্মকভাবে, এটাই আমার আশা, এবং তিনি সফল হবেন সেটাই আমার আশা। আচ্ছা, আমি এখানে বলতে চাই, এই যে গানটি আমরা গাইলাম, বললাম মুক্তির মন্দিরে, এটা মোহিনী রায়ের লেখা গান। আর ঠিক তেমনি আরেকটি গানের কথা আমি শেষের দিকে বলবো, তার ছবি আমি নিয়ে এসেছি। সলিল চৌধুরী, তিনি আমার বলতে পারেন যে আমার অনেক অনুভূতি এবং প্রভাবের স্রষ্টা বা অনুপ্রেরণা। এটি আমারই বাড়িতে লন্ডনের তোলা ছবি, কেননা তার অনেক গান তিনি নিজে হয়তো ভুলে গেছিলেন, আমার কিন্তু মুখস্থ ছিল। তাকে যখন বলেছিলাম সে কিন্তু অবাক হয়ে গিয়েছিল। এবং আমার বাড়িতে তিনি বলছেন, তোমার বাড়িতে একটা পুরো রাত কাটাতে চাই, সেটা কিন্তু সেই ছবি। এরকম আরো অনেক ছবি আপনাদের দেখাতে পারি, কিন্তু আজকে দেখাবো না, পরে বলবো তার কথা। এখন আমি এখানে সম্মানিত যে সদস্য আছেন তার প্রতি কয়েকটা অনুরোধ করতে চাই। তিনি যেন সেটা রক্ষা করবার চেষ্টা করবেন, সেটাতে আমার আশা আছে। আমাদের নিউজ পেপারগুলো বা সম্প্রচার, এগুলোর মালিক কারা এটা খুঁজে বের করতে হবে। প্রকৃত মালিক কারা, কেন তারা মালিক হয়েছেন। আমি একজন টিভি, খুব বড় টিভি মালিককে জানি। তিনি হঠাৎ আমার বাড়িতে এসে হাজির হন। তিনি আমাকে বলেন, তিনি জার্মানিতে অনেক পয়সা করেছেন, কিন্তু তিনি বিকেলবেলা পার্কে যেতেন বেড়াতে, গিয়ে দেখতেন যে বয়স্ক লোকরা আপনার চানা ছোলা ছিটি দিচ্ছে, কবুতরগুলো খাচ্ছে, টুকটাক খাচ্ছে। তো আমি তার সঙ্গে আপনার দেশে ফিরে আসার সম্পর্কটা কি? তখন বললো যে দেখুন, আমিও ভাবলাম, আমি তো জার্মানিতে টাকা করেছি, কিন্তু এই প্রবীণ বয়সে বা বৃদ্ধ বয়সে আমাকে কিন্তু এই ছোলা খাওয়াতে হবে কবুতরদেরকে। আমি তো দেশের মানুষের সঙ্গে থাকতে পারবো না, সেই জন্য আমি দেশে ফিরে যা মনস্থ করি। জার্মানির সব পাট গুটিয়ে তিনি ফিরে আসেন। এটা একটা ঘটনা বললাম। এখন আপনাকে দেখতে হবে কে কোন উদ্দেশ্যে রেডিও, টেলিভিশন এবং নিউজ পেপারের মালিক হচ্ছেন। আমার জানা মতে এখন ব্যক্তিগত মালিকানা, যেটা ছিলেন প্রয়াত মানিক মিয়া বা তোফাজ্জল হোসেন মিয়া, তিনি তার পত্রিকার মালিক ছিলেন। প্রতিষ্ঠিত হয়েছিল মৌলানা ভাসানের সহায়তায় এবং পৃষ্ঠপোষকতায়, কিন্তু ব্যক্তি মালিকানা ছিল সেই পত্রিকাটি। এরপরে সংবাদ ছিল ব্যক্তি মালিকানা, কিন্তু সংবাদের মালিক ছিলেন আহমেদুল কবির। তিনি একজন ব্যবসায়ী, চায়ের ব্যবসায়ী ছিলেন। পরে সেখান থেকে তিনি মন্ত্রী হয়েছিলেন। আর এখান থেকে আমরা ধরতে পারি যে চলে আসে পত্রিকার মালিকার প্রশ্নটি। কেন তারা পত্রিকার মালিক হতে চান, কেন তারা রেডিও টেলিভিশন মালিক হতে চান, এইটা কিন্তু খুঁজে বের করতে হবে। আপনারা জানেন যে এখন মাটির ব্যবসায়ী একজন আছেন, তিনি অনেক কৃতিত্ব দেখিয়েছেন, ভালো করেছেন,
তিনি টেলিভিশনের মালিক, পত্রিকারও মালিক, আবার অধিকাংশ মালিকই কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। তা এর আর কিছু কিছু পত্রিকা হয়তো আছে তাদের পেছনে এরকম ব্যক্তি মালিকানা নেই, কিন্তু তো দেশ মালিকানা আছে, অর্থাৎ অন্য দেশ তাদেরকে সাহায্য করছে। ইচ্ছে করলে আমি অনেক আগেই অনেক ধনবান ব্যক্তি হতে পারি, আমি হইনি। আমার দেশে একাধিকবার আমি বিশ্বাস করতাম না আগে কথা এগুলো, যে সত্যি সত্যি পত্রিকা বের করলে পরে কি টাকা পাওয়া যায়। কিন্তু আমি নিজে জানি যে আমাকে তো তারা দূতাবাস থেকে লোক, চূড়ান্ত পর্যায়ের লোকরা এসে অফার করেছে, কিন্তু আমি টাকা নিইনি। আমি এখন এটাও আর একটা কথা, মজার কথা বলতে পারি, জনৈক সম্পাদক যিনি এখন অপসারিত হয়েছেন, তিনি আমাকে জানিয়েছেন যে তিনি তার মালিকের চাইতে বেশি ধনী লোক, কারণ সেই মালিকের সব টাকা প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু তার বাড়ি থেকে দেশে এবং বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার পরিবারের উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। এই মালিককে আমি একটি কারণে শ্রদ্ধা করি, কারণ তিনি বড় বড় প্রজেক্ট করেছেন এবং দেশকে বড় ভিশন দিয়েছেন তিনি, এই জন্য তাকে কিন্তু আমি পছন্দ করি। তিনি পত্রিকা ব্যবসা করছেন ঢাল হিসেবে, যাতে তিনি ওই প্রজেক্টগুলো করতে পারেন। আমি দেখতে চাই যারা ব্যবসা করে পত্রিকায় ঢাল হিসেবে ব্যবহার করছেন, অন্তত সেই মালিকের মতন তারা বড় কিছু করুন। আমি ব্যক্তিগতভাবে ব্যবসায়ীদের সঙ্গে আমার কাজ করতে চাই। আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাইরে। আচ্ছা, আমি জহুরুল ইসলামে যখন উনি আমাকে আমি ইন্টারকন্টিনেন্টাল জেনারেল ম্যানেজার ছিলাম যখন মুক্তি, আমাকে রিকোয়েস্ট করলেন মুক্তিযুদ্ধের পরে যে ওনার প্রতিষ্ঠান যেন আমি ইন্টারন্যাশনাল স্টাইলে গড়ে দিই। তা আমি গিয়েছিলাম তার সঙ্গে যোগ দিতে, একটি শর্তে, যে আপনি ব্যবসা করছেন টাকার জন্য, কিন্তু আমি জয়েন করবো আপনার সঙ্গে অন্য কারণে। আপনি দেশে হাসপাতাল বানাবেন, আপনার নিজে কি করছেন, টাকা দিয়ে কি করবেন। তিনি কিশোরগঞ্জে হাসপাতাল বানিয়ে গেছেন জহুরুল ইসলাম, আর এই স্কুলের পাশে মনোহর হাসপাতাল তার। আচ্ছা, তা এখন এই যে ভদ্রলোকটি এখানে আছেন তাকে কিন্তু বের করতে হবে। এরা পত্রিকা কেন বের করে? এরা যদি পত্রিকা বের করে, টেলিভিশন করে, টাকা পয়সা করার জন্য, নিছক টাকারই জন্য, ব্যবসার জন্য, ঢাল হিসেবে সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য এবং অন্য সাংবাদিকদের বিরুদ্ধে নিজেদের প্রোটেস্ট করার জন্য, ধরুন দুটি সংবাদপত্র আছে তাদের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য আবার আরো 3টি সংবাদপত্র বের করতে হবে, এরকমও আছে। তাই নিজেদের মধ্যে কিন্তু রেসে এসেছে। আর এখান থেকে কিন্তু পত্রিকায় যারা কাজ করেন তাদের একটি তাদের সম্পর্কে খুবই লজ্জাকর, একটি লজ্জাস্কর বলছি না, এখানে অনেকে লজ্জাস্কর বলে ভুল লেগে লজ্জাকর জিনিসটা প্রয়োগ করা হয়। অর্থাৎ সাংবাদিকরা দয়াকার ল, এই তো আমি উচ্চারণ করলাম না পুরোটা, আপনারা বুঝতেই পারছেন আমি কি বলছি। আচ্ছা, এটা তারা, আমার দুঃখ লাগে, আমি নিজে কেন সাংবাদিকতায় চলে গেছি সেটা বুঝতে হবে। আমার বাবা সাইদুর রহমান যিনি ছিলেন, তিনি ডাবল ফার্স্ট ক্লাস ফিলোসফিতে ছিলেন, কিন্তু ভাষা আন্দোলনের সময় তিনি ছাত্রদেরকে ঢাকা কলেজে তিনি ছিলেন, তিনি অনেক সাহায্য করেছিলেন বিভিন্নভাবে। তখন ওই যে ফটোস্টেট মেশিন ছিল না। এখানে একটা জিনিস আপনার মনে রাখা উচিত, আপনার ভাষা আন্দোলন ভাবতেই 52 ভাবেন, আসলে ভাষা আন্দোলন কিন্তু আমি বলি 54। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি, কিছু মাইন্ড করবেন না। আচ্ছা, এটা মনে করুন যে আজকে একটি সুন্দর সকালে, স্নিগ্ধ সকালে আমরা গল্প করছি। আচ্ছা, সেই দেখলাম যে বাবাকে ওরা রাতারাতি বদলি করে দিল সিলেটে এমসি কলেজে। বাই দ্য ওয়ে, বাংলাদেশে কিন্তু আবার বাংলা নাম যাকে বলা হয় বা হিন্দু নাম যাকে বলা হয় সেসবগুলো কিন্তু আমরা আবার এমসি কলেজ বলি, এম কলেজ বলি, আর কে মিশন রোড বলি। কেন যে এই নামগুলোকে ওভাবে বলা হয় আমি কোনোদিন খুঁজে পাইনি, কিন্তু আমরা তাই বলি। কিন্তু যাই হোক, আমার বাবা এমসি কলেজ ওরফে মুরারি চার্চ কলেজে সিলেটে চলে যেতে বাধ্য হলেন এক রাতের মধ্যে 4টি ছোট সন্তানকে ফেলে। আমার মা অত্যন্ত
তাকে কষ্ট করে চালাতে হয়েছিল সংসার। আমরা সরকারি নির্যাতনের সঙ্গে সেই প্রথম মহব্বত বা প্রথম মোলাকাত হলো সেই বয়সেই। এবং আমি তখনই ঠিক করেছিলাম আমি যদি কখনো লেখালেখি করি এবং করবই, সাংবাদিকতা করবই, সরকারি চাকরি করলে কি হয় সেটা আমি দেখলাম আমার বাবার পরিণতি থেকে। আমি তখন চিন্তা করি যে আমাকে বিবিধ গুণ অর্জন করতে হবে। তাই আজকে যাদেরকে দয়াকার লয়াকার ল বলতে হয় তাদেরকে কিন্তু আমি দোষারোপ করি না, কারণ তাদের একটি গুণ আছে যে তারা সংবাদপত্রে বা টেলিভিশনে বা রেডিওতে লেখালেখি বা বলাবলি করতে পারেন। কিন্তু একটি গুণ থাকলে হবে না। আমার গর্ব করার কিছু নেই, আমার বয়স 90 বছর বয়স হয়ে গেছে, সার্টিফিকেটে অবশ্য 88, আর 90 বছর বয়স হয়েছে বলে বারবার আমাকে বসে বলতে বলা হচ্ছিল, কিন্তু আমি সেই চ্যালেঞ্জ দাঁড়িয়ে বলছি। আচ্ছা, তো তখন আমি বুঝি যে সাংবাদিকদের হতে হলে বা লেখালেখিতে স্বাধীনতা রাখতে হলে, যে স্বাধীনতার কথা বারবার বলা হচ্ছে, স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের নিজেদেরই, সাংবাদিকদেরই। শরীর চৌধুরীর একটি গান আছে, বললাম তো তার সব গানই আপনার মুখস্থ হয়। আচ্ছা, তো অধিকার কেড়ে নিতে হয়, এটা মনে রাখতে হবে। তো স্বাধীনতাও কিন্তু অর্জন করতে হবে সাংবাদিকদের, একাধিক গুণ তাদের আয়ত্ত করতে হবে। আমি সগর্বে বলতে পারি যে আমি যদি আজকে এখান থেকে আমাকে বিদায় দেওয়া হয়, 3বার আমাকে দেশ ছাড়তে হয়েছে। একবার মুক্তিযুদ্ধের সময় জুন মাসে, আর এবার এরশাদের সময় অগাস্ট 86-তে, আর এবার আমাকে 1997 2007-এ ছাড়তে হয়েছে, 2017-তে। আচ্ছা, দেশ ছাড়তে হয়েছিল। আচ্ছা, যাই হোক, আপনাদের যদি সাংবাদিকদের উচিত হবে লক্ষ্য রাখা, যদি এই চাকরি চলে যায় তাহলে ওই চাকরি যেন আমি করতে পারি। কেন মাসের শেষে আপনার ছেলে মেয়ে এবং আপনার স্ত্রীর জন্য আপনাকে টাকা রোজগার করতেই হবে। আর এখানে যেটা হচ্ছে, যদি সাংবাদিকতা করতে গিয়ে একটু লেখা আছে ঝুঁকিপূর্ণ একটা পেশা, সত্যিই ঝুঁকিপূর্ণ, কিন্তু সেই ঝুঁকিটা প্রচারিত হয় শুধু সম্পাদকের নামে। অর্থাৎ ধরা যাক মাহমুদুর রহমান, তিনি এখন একজন হিরো, তাই না? তিনি প্রায় বলছেন, কথা বলছেন, এটা বলবেন, কিন্তু তার সঙ্গে প্রুফ রিডাররা কোথায় হারিয়ে গেল, সাব এডিটররা কোথায় চলে গেল, অন্যান্য যারা কম্পোজিটর আছেন, কম্পোজিটর, তারা কোথায় গেল? তাদের কথা তো আমরা শুনবো না কখনো। সুতরাং মনে রাখতে হবে, একটি পত্রিকা কিন্তু একটি সম্মিলিত প্রচেষ্টা, যৌথ প্রচেষ্টার ফলাফল, তবেই একটা পত্রিকা ভালো হতে পারে। আমার জায়গাদিনে কিন্তু সাপ্তাহিকে আমরা অত্যন্ত 4-5 জন ঘনিষ্ঠ ছিল, সব মিলে 10-12 জন আমরা ছিলাম, কিন্তু আমরা সবাইকে কিন্তু ঘনিষ্ঠভাবে বিবেচনা করতাম, কেউ কারো ওপর নিচে বিবেচনা করতাম না। সুতরাং তারা জানতো, এবং তাদেরকে আমি নিজে হাতে অনেক কিছু শিখিয়েছি, যে যদি আমার কাগজ বন্ধ হয়ে যায় তাহলে তোমরা কি করবে, সেগুলো তাদের কিন্তু আমরা টিপস দিয়ে রাখতাম। সুতরাং সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে গেলে সেটা যে শুধু এই কমিশনের দায়িত্ব হবে তা নয়, সাংবাদিকদের নিজেদেরও ভাবতে হবে আমার আরও একটা গুণ থাকা উচিত। আমি যদি আজকে কিছু না করতে পারি, আমি অ্যাকাউন্টেন্সি করতে পারি দেশে এবং বিদেশে, ভালো কোম্পানিতে। আমি প্যান আমেরিকানে কাজ করেছি, আমি আইটিতে কাজ করেছি, বিভিন্ন জায়গায় কাজ করেছি। ভালো হতে হবে আপনাকে। আর এই জন্যই কিন্তু আমি ইন্ডিয়া বয়কট নীতির বিরুদ্ধে। আমি বলি তাদেরকে বিট করতে হবে যোগ্যতা এবং গুণের ভিত্তিতে, এবং সেটা করতে পারি। কারণ এই যে শরীর ছবি দেখালাম, উনি আমার কাছে এসেছিলেন, আমি তো তার কাছে যাইনি। অমিতাভ বচ্চন থেকে শুরু করে দিলীপ কুমার থেকে শুরু করে কে না আমার কাছে এসছে, আসতে হয়েছে, তাদেরকে হবে আমার কাছে আসতে, কারণ আমি জানি। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি কেন তাদের আসতে হয়েছিল। লন্ডনে আমি যখন ছিটকে পড়লাম, তখন যেহেতু আমি ব্রডকাস্টিং সম্প্রচারের সঙ্গে যুক্ত ছিলাম আগে থেকে, আমি ওল্ডেজ, কেন আমি 1957 থেকে বিবিসিতে জয়েন করি বাংলা বিভাগে। তখন কিন্তু ওটার নাম ছিল কিন্তু বিচিত্রা, পরে এটা হয়, একটা হয় বিচিত্রা আর একটা হয় আঞ্জুমান।
আঞ্জুমান করা হয় পাকিস্তানি বাংলা ভাষা বলার জন্য। যেমন ধরুন, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। জিজ্ঞাসা করা হয়েছিল তোমাদের পাকিস্তানি বাংলাটা কি, বিবিসিতে জিজ্ঞেস করবে। তখন যিনি কর্তা ব্যক্তি ছিলেন নাজির আহমেদ, তিনি কিন্তু সবচেয়ে ভালো বাংলা বলতে পারতেন। অথচ তিনিই বললেন যে এটা হচ্ছে যে যেমন রানী এলিজাবেথের বাবা শস্যজল তখন মারা গিয়েছিলেন, বললেন যে উনি বোঝালেন যে বিচিত্রা বলে শস্যজল আজ মৃত্যু হয়েছে, এইমাত্র রাজকুমারী এলিজাবেথ এসে পৌঁছেছেন লন্ডন শহরে। উনি বলেন এইটা হচ্ছে পশ্চিম বাংলা বাংলা, আমাদের বাংলা হচ্ছে মানে পূর্ব বাংলা, মানে পূর্ব পাকিস্তান বাংলা হচ্ছে বাদশাহ শস্যজল ইন্তেকাল করেছেন, সারা লন্ডন শহর গামে গুম হয়ে আছে, এইমাত্র মালিকা মুয়াজ্জিন এলিজাবেথ লন্ডন হাওয়ায় আড্ডায় তসরিফ রেখেছেন। এই হচ্ছে আমাদের বাংলা, সেটাই হতে পারত। কিন্তু এই জন্য আমি বললাম 1952-তে আমরা যখন এগিয়ে গেলাম, একটি প্রসঙ্গে আমি ফজলুর রহমানের নাম করতে চাই এবং আমি কলকাতার একটি পত্রিকার নাম করতে চাই, দীপ্ত কুমার সান্যাল। তিনি খুবই বলতে পারেন সাম্প্রদায়িক ছিলেন, মুসলিম বিরোধী ছিলেন, কিন্তু তিনি বাংলা ভাষার উপর অনাচার সহ্য করতেন না হিন্দিদের। কেন তখন কথা হচ্ছিল এই যে একটা আমি পড়ছি, এর নাম কি হবে কঠিনাঙ্গার, পোস্টবক্সের নাম কি হবে পত্র হুসেট, রেলওয়ে ইঞ্জিনের নাম কি হবে ভোপক, এগুলো তখন হিন্দিতে চালু হয়ে যাচ্ছিল। তিনি কিন্তু পশ্চিমবাংলায় বিরোধিতা করেন, তারই প্রতিফলন ঘটলো বাংলাদেশে। আমরা এক পাড়া থাকতাম, ফজল লোহানি আমরা সব এক পাড়া থাকতাম পুরনো কলকাতা থেকে এসে। তিনি বললেন তাহলে কি হবে আমাদের দেশে, সকালে উঠে মনে মনে বলি এটা হবে ফজর উঠে আমি দেড়ে দেড়ে বলি হর রোজ পুরা রোজ হাম যেন আচ্ছা হয়ে চলি, হাম যেন ওই কাজ করে সাপনে হুকুম ফরমান যা মোর মুরুখ বিরানি। এই হলো আমাদের হতে হবে। তো এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়ার জন্য 52 থেকে আমাদের সংগ্রাম শুরু হয়। এবং সেটা কিন্তু ফটোকপি যুগ ছিল না, বা মোবাইল ফোনের যুগ ছিল না, টেলিভিশনে ছিল না, আর সরকার নিয়ন্ত্রিত রেডিও ছিল। সংবাদ কিন্তু জানতো না মফস্বলের লোকজন। এইটা 53 সাল লেগেছে জেস্টেশন পিরিয়ড, সেটা 54 সালে এসে আপনার পরিণত লাভ করলো, বাংলা ভাষা আন্দোলন চূড়ান্ত হয়ে গেল। আমার স্ত্রী তখন জেলে ছিলেন, আমি জেলে যেতে পারিনি বিভিন্ন কারণে। যাই হোক, তা এই যে মোবিলিটি অফ এমপ্লয়মেন্টটার ব্যাপারটা কিন্তু আমি বলবো আপনার কমিশনের রিপোর্ট যেন থাকে। আর একটা কথা, সেটা হচ্ছে যে আজকে এই সরকারের অর্জন কি এ নিয়ে অনেক বিবেচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। একটু আগে তিনি বলে গেছেন, আমি তার সঙ্গে সম্পূর্ণভাবে একমত। এই যে আমরা একসঙ্গে কথাবার্তা বলতে পারছি, চিন্তার বিনিময় ঘটাতে পারছি, হয়তো আমার সঙ্গে অনেকে একমত হচ্ছে না, সেটাই স্বাভাবিক। সুতরাং এই যে চিন্তার বিনিময়ে নির্ভয়ে কথা বলতে পারছি, এটাই কিন্তু সবচেয়ে বড় সাফল্য। মনে রাখবেন, মানুষের সঙ্গে অন্য প্রাণীর কিন্তু খুব বড় তফাৎ। আমার এক শালা, খুব বড় শালা বলতে ব্রাদার, সরি, আচ্ছা, তিনি আমাকে একদিন বলছেন তুমি কি বোঝো এটা? আমি বললাম না, বুঝি না। কিন্তু বোঝা যায়, মানে তুমি বুঝো কি করে? কুকুর যখন লেজ নেয় তখন বুঝতে হবে সে খুব খুশি হয়েছে, সে ওইটুকুই তার ভাষার দৌড়। কিন্তু মানব যে জাতি, তাদের ভাষার দৌড় অনেক বেশি। সুতরাং আমরা প্রত্যেকে কিন্তু ভাষাবিদ, এক ধরনের মানুষ। সুতরাং এই যে কথা বলতে পারছি, এটা কিন্তু একটা বড় জিনিস। আচ্ছা, বড় অর্জন। 3, আমি যেটা বলতে যাচ্ছি যে সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা ও নিরাপত্তা দিতে হবে। আপনারা লক্ষ্য করেছেন, দুবার আমাকে কিন্তু আয়োজক বলেছেন আপনি এখানে আসুন। সত্যি সত্যি একটু বয়স আমার 90 হয়েছে, আপনি কি অস্বীকার করতে পারি? এবং সত্যি আমি একটু কাহিনী হয়ে পড়েছি বাংলাদেশে এসে, কেন এখানকার আবহাওয়া এবং দূষিত আবহাওয়া বিশেষ করে এটা খুব বড় ক্রাইসিস। এ বিষয়ে আপনাদের লেখা উচিত। আমি আরেকটি বড় ক্রাইসিসের কথা বলবো একটু পরে, এখানেই বলে নিন যাতে ভুলে না যাই। এই ক্রাইসিস যে দূষিত আবহাওয়া, আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিবারের মধ্যেই আমার 3 জন ক্যান্সার হয়েছে। আমার স্ত্রীর ক্যান্সার হয়েছে, আমার শালী মেডিকেল স্কুলের প্রফেসর তার ক্যান্সার হয়েছে, আমার ভাই ডক্টর শমশের আলী তার ক্যান্সার হয়েছে। যদিও আদর্শিকভাবে আমরা
অনেক দূরত্ব আছি, কিন্তু রোগ আমাদের কাছে টেনে নিয়েছে। বাংলাদেশে কত লোক যে ক্যান্সারে ভুগবেন আমি জানি না। এই বিষয়ে আপনাদের খুব সতর্ক থাকা উচিত হবে বলে মনে করি। আরেকটা হচ্ছে ফারাক্কাবাদ। আমি একটু আগে জিজ্ঞেস করলাম ওকে স্নিগ্ধকে, তোমার ভাই লাস্ট কি কথা বলছিল, বলছে পানি লাগবে, পানি লাগবে। এইভাবে সে আজকে চিরকাল বেঁচে থাকবে, কারণ চিরকালে আমাদের পানি লাগবে। পানি বলতে আমি কিন্তু এই বোতলে, এটা মিনারেল ওয়াটার না, এটাও এক ধরনের কিন্তু বলতে পারেন অসততা। এটা কিন্তু সিদ্ধ পানি। আর আমরা এভিয়ান যেটা খাই যদি পয়সা পাই, সেটা হচ্ছে ফ্রান্সের আল্পস পাহাড়ের পর্বতের পানি, অথবা স্কটল্যান্ডের বিভিন্ন ফোয়ারার পানি, সেগুলো মিনারেল ওয়াটার, এটা সেদ্ধ পানি। কিন্তু ফারাক্কাবাদের জন্য আজকে আমরা যে পর্যায়ে এসে পৌঁছেছি, সেখানে নিউ ইয়র্ক থেকে লোক এসে গেছে এখানে। আমি ওনাকে অনুরোধ করব ফারাক্কাবাদের বিষয়ে সম্প্রচারকে অত্যন্তভাবে অনুপ্রাণিত করতে, গুরুতরভাবে অনুপ্রাণিত করতে। কেননা আজকে প্রতিবেশী দেশের হাতে চলে গেছে শুধু বিদ্যুৎ নয়, পানি চলে গেছে। খুব সামান্যভাবে আমি বুঝি বলি, ছোটভাবে, যে যদি বলা হয় যে এই পয়েন্টে আমাদের পানি ভাগাভাগি হবে বাংলাদেশ এবং প্রতিবেশী দেশ, ঠিক আছে, কিন্তু যদি আপনি এই পয়েন্টে ওইখান থেকে পানিগুলি সরিয়ে নেন, তাহলে এই পয়েন্টে পানি এসে পৌঁছেছে কম, তাই তো? বেসিক্যালি ব্যাপারটাই। এর বেশি আমি এই বিষয়ে এক্সপার্ট আমি বলতে পারবো না, কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন হয়ে সৈয়দ টিপু সুলতান ভদ্রলোক, ইন্টারন্যাশনাল ফারাক্কা ব্যারেজ কমিটির তিনি বক্তা এবং তিনি আয়োজক এবং ফাইন্যান্সিয়ালও বটে। তিনি ওখানে একজন কেমিস্ট, নিউ ইয়র্কের ব্রুকলিনে, আমি দেখতে গিয়েছিলাম। তার সব মন প্রাণ পড়ে আছে কি করে ফারাক্কাবাদ থেকে আমাদের পানি ঠিক আসা যায়। কেন? আর 1 বছর পরে কিন্তু এই চুক্তির নবায়ন হবে। সুতরাং এখন থেকে সম্প্রচার যারা সম্মেলন যারা করছেন তাদের দায়িত্ব আছে, খালি চাইলে তো হবে না, দিতেও হবে। আমার বাবা বলতেন, যখন আমি লন্ডন থেকে ফিরছিলাম না, আমি লন্ডনের প্রেমে পড়ে গেছিলাম, স্পেকট্রাম রেডিও করেছি, বিবিসি করছি, এটা করছি, সেটা করছি, আই লাভ এভরিথিং, ভেরি গুড থিং, একটাই তো লাইফ। সুতরাং মোটরের একটা স্পোর্টস গাড়ি চালাতাম আমি। আচ্ছা, আমি কেন বাংলাদেশে ফিরবো? আমি ফিরবো একটাই কারণে, আব্বাকে বললাম আমাকে যদি কাগজ বের করতে তুমি অনুমতি দাও তাহলে আমি ফিরবো, আমার সাহায্য করতে হবে। তখন বললো হ্যাঁ তুমি ফিরো, আমি করবো। তাহলে এরকম বলতো ও মুসলমান হয়ে গেছে, ও কিছুই করলো না দেশের জন্য, স্বার্থপর, নিজের জন্য করলো, দেশের মানুষের জন্য কিছু করলো না। আমি ফিরে এলাম, আমার বাবা আমাকে সাহায্য করেছিলেন এবং তিনি খুব খুশি হয়েছিলেন। তার জীবন চরিত্র যখন লিখলাম, শতাব্দী স্মৃতি আমার জায়গা বেরিয়েছিল। বাইরে সবকিছু শুনলাম যে সাবেক প্রধানমন্ত্রী, যিনি নিজেকে এখন প্রধানমন্ত্রী বলেন, তিনি বলছেন ওটা শফিক রহমানের লেখা ছিল, কিন্তু আমার বাবা তো জীবিত ছিলেন। আমার বাবা তো অসমাপ্ত আত্মজীবনী কেন লিখবেন, কিন্তু জীবিত ছিলেন, কিন্তু বলেননি যে এটা শফিকের লেখাটা আমার লেখা নয়। এইরকম মিথ্যা কথা এখনো চলছে। যাই হোক, এখন এই ফারাক্কাবাদের কথা তাকে মনে করে দিলাম। এবার আরেকটা কথা বলছি, যে আপনাদের যে সাংবাদিকরা যে একাধিক গুণ আয়ত্তের বিষয় বলতে চাই, যে তারা পৃথিবীর 2জন সাংবাদিকের কথা মনে রাখুন। একটা হচ্ছে সমারসেট মম, তিনি নোবেল প্রাইজ পাননি বটে, অনেক কারণে দেওয়া উচিত ছিল। আরেকটা হচ্ছে ফ্রেডারিক ফরসাইথ, যিনি ব্রিটিশ এয়ারফোর্সের 2nd ওয়ার্ল্ড ওয়ারের পাইলট ছিলেন। তিনি ডেইলি এক্সপ্রেসেরও বড় কর্মকর্তা ছিলেন, ছেড়ে দিয়ে তিনি উপন্যাসে লেখালেখিতে চলে গেছেন, সাংবাদিকতা ছেড়ে। কিন্তু তাই দেখুন, আপনার যদি বিভিন্ন গুণ থাকে তাহলে কিন্তু আপনি সবসময় অনেক কিছু করতে পারেন সাংবাদিক হয়েও। এবং মালিকের কথা যে শুনতেই হবে এমন কোনো কথা নেই। মালিক তো চাইবেই যে আপনি তার DALL হন, কিন্তু তার কাছ থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে বুক সিরিজে চলতে হলে পরে আপনাকে কিন্তু কিছু গুণ অর্জন করতেই হবে, এটা বললাম। আচ্ছা, আর এবার আসছে ক্ষতিপূরণের ব্যাপারটা।
এই যে মাহমুদুর রহমান সাহেব যখন জেলে গেলেন, আমি ওনার কাগজে কখনো লিখিনি, এবারে লিখছি, কালকে বোধহয় বেরোচ্ছে। তিনি আমাকে অনুরোধ করেছেন, কারণ জেলে তিনি আমার অনেক খেয়াল খবর করেছিলেন, আমার জন্য অনেক চেষ্টা করেছেন যাতে আমি ভালো থাকতে পারি, এবং অন্যান্যদের জন্য কাজকর্ম করেছিলেন। তার অনেক চরিত্রের বিভিন্ন দিক আছে, তার চরিত্রের অনেক দিক আছে, কিন্তু একটা দিক যে তিনি খুব ফেয়ার হতে চান, ঠিক আছে। এখন এই পত্রিকাতে যে চালু করতে গেলে পরে আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে কবে আপনার পত্রিকা যায় যেদিন বেরোবে। একটা কথা ভুলে যান, সবকিছু পেছনে চালিয়ে শক্তি হচ্ছে টাকা, কয়েকার, তাই তো। আজকে এই প্রসেসর করতে টাকা লেগেছে, এখন একদম মাইক্রোফোন হায়ার করতে অথবা লাইট জ্বালাতে সব কাছে টাকা তো লাগে, টাকা লাগবে। এখন যে পত্রিকা করতে গেলে আপনার বেরোতে গেলে পরে মাহমুদুর রহমান, তখন আমি ক্যালকুলেট করেছিলাম 200 কোটি টাকা লাগবে যদি মাহমুদুর রহমানের কাগজ যখন নেওয়া হলো এবং মাহমুদুর রহমানের জেলে যাওয়া হলো। আমি বারবার বলছি তার সঙ্গে আমার কোনো রাজনৈতিক মিল নেই, কিন্তু তারপরেও একজন সাংবাদিক সম্পাদক হিসেবে আমি ক্যালকুলেট করেছিলাম। এটা ভুলে গেলে চলবে না যে রাজনীতি করে যারা জেলে যান তারা পরবর্তীকালে এমপি হন, মন্ত্রী হন এবং বড় ব্যবসা, এবং যারা একটা পত্রিকা বের করেন সম্পাদক, তিনি হয়তো তার সম্পাদক আবার ফিরেও পেতেন, নাও পেতে পারেন, বাদ বাকি জন্য কি হয় কে জানে। কিন্তু এটা অন্যায়। আমি মনে করি যেসব পত্রিকা সরকার দ্বারা নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাদের সম্পাদক এবং অন্য সব কর্মীদেরকে একটা কম্পেনসেশন দেওয়া উচিত। এই কম্পেনসেশন বা ক্ষতিপূরণটা কোথেকে আসবে তাদের কাছ থেকে, যারা সেই ব্যবসায়ীদের কাছ থেকে যারা দেশকে দুর্নীতির জন্য এই আজকে দুরবস্থা নিয়ে গেছেন, তাদের টাকা থেকে আমরা এই সম্পাদক এবং এই সাহিত্যিক, এই প্রাবন্ধিক, এই প্রুফরিডার, তাদেরকে যেন না গত 5-6 বছর, 7 বছর, 8 বছর যায়, আমার কাগজ তো 17 বছর ধরে আমি হারিয়েছি। আচ্ছা, যাই হোক, এইগুলো যেন আমরা দিতে পারি, নইলে পরে শ্রমিক তুমি কবে কাগজ বের করবে, এটা ফালতু কথা। আমি কোথায় বের করবো? আমি তো দুর্নীতি করিনি যে আমার পকেট টাকা আছে আমি বের করবো, বললেই হলো। আমাকে ইলেকট্রিক বিল দিতে হবে, আমাকে মাসে শেষে বেতন দিতে হবে। এই দায়িত্বটা কার? তোমরা যারা সরকার আছো তোমাদের দায়িত্বটা, এটা আমি বলেওছিলাম। কারণ সেই দিন মিটিংয়ে মির্জা ফখরুল আমার বাম পাশে ছিলেন এবং বেগম খালেদা জিয়া সামনে ছিলেন। তখন আমি বললাম, দুটি জিনিস আপনার কাছে অনুরোধ করছি। খালেদা জিয়াকে বললাম আঙুল দেখিয়ে, আপনি যখন আবার প্রধানমন্ত্রী হবেন, যদি হতে পারেন, তাহলে পরে আপনি এই আমাদের পত্রিকার যারা সকল কর্মচারী আছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন, এবং এরকম ভবিষ্যতে নির্যাতিত সব পত্রিকারই জন্য ব্যবস্থা করবেন। একটা আইন পাশ করবেন, কিন্তু আইন পাশ করতে সময় লাগবে। একটা এক্সিকিউটিভ অর্ডারে, নির্বাহী আদেশে 7 দিনের মধ্যে এদের ছেলে মেয়েদের ব্যবস্থা করে দেবেন, যাদের স্কুলে পড়াশোনা হয়নি বা যাদের বউরা ইনকাম করতে পারেনি, খাওয়া দাওয়া হয়নি, পুষ্টি হয়নি, ব্যবস্থা করবেন। এটা আমি বলছিলাম। আরেকটা কথা আমি বারবার বলছি, আমি যখন কাগজ বের করলাম তখন দেখলাম মফস্বল থেকে যেসব সাংবাদিক আসেন, তারা সারা কোচে ট্রাভেল করে সে চোখ ঢুলু থাকে, থাকার জায়গা নেই কোনো, তারা কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে এখানে সেখানে থাকে। সেটা ঠিক নয়। তারা আসছে একটা পত্রিকার হেড অফিসে, একটা সম্মেলনে আসছে, তারা গর্বিত বোধ করে, কিন্তু এসে তারা সেই গর্ব তাদের হারিয়ে যায়। তাদের থাকতে ভিক্ষা করে অন্যের বাড়িতে চলতে কষ্ট করে, এটা ঠিক না। যদি ঢাকা ক্লাবের গেস্ট হাউস থাকতে পারে, উত্তরা ক্লাবের গেস্ট হাউস থাকতে পারে, গুলশান ক্লাবের গেস্ট হাউস থাকতে পারে, তাহলে কেন প্রেস ক্লাবের গেস্ট হাউস থাকবে না? সুতরাং প্রেস ক্লাবের গেস্ট হাউস থাকতে হবে। আমি শুনেছি, এবার এসে খোঁজ নিয়েছি, এসে শুনেছি প্রেস ক্লাবের গেস্ট হাউসে বলে ফাউন্ডেশন দেওয়া হয়েছে। এটা আপনারা কিন্তু আশা করি এটাও তিনি মনে রাখবেন, কারণ মফস্বল সংবাদদাতারা কিন্তু প্রাণ, এটা বুঝতে হবে। আমাদের দেশ কিন্তু এটা ঢাকা কেন্দ্রিক সংবাদপত্র, ঢাকা কেন্দ্রিক সম্প্রচার। আমি জানি না এখানে মফস্বল থেকে কেউ এসছেন কিনা বা কতজন এসছেন, হয়তো কেউই নেই, হতেও পারে, সেটা আমি জানি না। কিন্তু আমাদের দেশটা তো ঢাকা নয়, আমাদের দেশটা পুরো বাংলাদেশ, এটা বুঝতে হবে। এই জন্য আমি সবাইকে বলি, এসো। আমি কেন জানি সেটা একটা কারণ আছে।
আমি নিজে একটা চলন্ত বিজ্ঞাপন, যেহেতু আমি টেলিভিশনও করি, সেহেতু আমি যখন যেখানে যাই অডিট করতে, তখন আমাকে মনে করে আমি অডিট করতে এসেছি, কিন্তু বুঝতে পারি যে আমি টেলিভিশন লোক দেখি, তখন আমাকে অনেক গোপনে অনেক কথা তারা বলতো। এই জন্য আমি বাংলাদেশে যত জুট মিল, টেক্সটাইল মিল বলেন, ফার্টিলাইজার, এগুলো আমি অডিট করতে যেতাম। কারণ আমার ফার্ম আমাকেই বলতো, তুমি মফস্বলে যাও, তোমার বউ তো লন্ডনে থাকে, তুমি ঢাকার বাইরে যাও। আমি যেতাম, মনের খুশিতে যেতাম। সেই হিসেবে কিন্তু আমার টেক্সাস তেঁতুলিয়া দেখা না হলেও বাংলাদেশের অধিকাংশ জায়গা আমার দেখা হয়ে গেছে এবং আমি জানি। এবং আরেকটা কথা আরেকভাবে জানি, যেহেতু জায়জাদিন প্রথম পত্রিকা যারা প্রথম আহ্বান করে ফেসবুকের আগে, আমি বলতে চাই এখানে গর্বের সঙ্গে যে তোমরা তোমাদের নাম ঠিকানা দাও, মোবাইল ফোন নাম্বার দাও। আমি আমার প্রত্যেকটা লেখা নিচে লেখা থাকতো যে এটা ঝিকর গাছা থেকে, শৈলকোপা থেকে, আপনারা যারা সাপ্তাহিক জায়জাদিন পর্যন্ত তারা তো জানেন। এটা খুব ইম্পর্টেন্ট। সারা দেশকে কিন্তু সম্পৃক্ত করতে হবে পত্রিকার সঙ্গে। মফস্বল সংবাদদাতা শুধু এটা হবে না, পাঠকদের সম্পৃক্ত করতে হবে, শ্রোতাদের সম্পৃক্ত করতে হবে, দর্শকদের সম্পৃক্ত করতে হবে। এটা হচ্ছে আমার আরেকটা অনুরোধ। সুতরাং এই যাই হোক, আমার নিজে জীবন শুরু হয়েছিল বললাম ইত্তেফাকে, আগে ইনসাফে 1950 থেকে আমি না ক্লাস 10 থেকে আমি হাতে থেকে কাগজ বের করতাম। সচিত ট্রেন তার নাম ছিল, পাওয়া গেছে তার একটি কপি বাতিল মুখে বিক্রি হচ্ছিল। আমার এখানে একজন সহকর্মী আছেন মাহমুদুজ্জামান, তিনি সেটা পাইছেন, তার চোখে পড়ে তিনি কিনে সেটা বাঁধিয়ে আমাকে উপহারও দিয়েছেন, ধন্যবাদ তাকে। আচ্ছা, তারপরে আমি দৈনিক ইনসাফে যোগদান করি। সেখানেও সেই টাকার সমস্যা। গিটার শিখব বলে আমি কিন্তু জয়েন করেছিলাম, মাসে 55 টাকা বেতন, অর্থাৎ 2 মাসে 110 টাকা হবে। তখন সমদাসের বাবা যতীন দাস গিটার বিক্রি করতেন। আমি চিন্তা করলাম 2 মাস যদি কাজ করি স্পোর্টস রিপোর্টার হিসেবে, তাহলে আমি 100 টাকা আমি পেয়ে যাবো, অন্তত পক্ষে আমি একটা গিটার কিনতে পারবো। তখনকার যুগে গিটারের দাম 100 টাকা ছিল। আচ্ছা, আর আমি কোনো খেলাধুলায় আমি স্পোর্টস জার্নালিস্ট হিসেবে শুরু করছি। ইত্তেফাকের শেষ দিন পর্যন্ত, বিলেত যাওয়া পর্যন্ত স্পোর্টস জার্নালিস্ট ছিলাম, ইত্তেফাকের প্রথম দিন থেকে 1997-99 পর্যন্ত। আচ্ছা, কিন্তু খেলাধুলায় আমার কোনো কৃতিত্ব নেই। ক্রিকেটে আমার হাইয়েস্ট স্কোর 0, কেননা আসলে আমি হালকা পাতা ছিলাম, আমাকে কেউ কেউ ডাকতো না। ফুটবল টিম গঠন করা হলে আমাকে গোলকিপারের পোস্টও আমাকে দিত না, বলে ঠিক তুমি বসে বসে স্কোর লেখো। ওই স্কোর লেখা থেকেই কিন্তু আমি স্পোর্টস সাংবাদিক হলাম এবং বিবিসিতেও আমি সবসময় স্পোর্টস সাংবাদিকত্ব করেছি। এখনও আমার খুব ইন্টারেস্ট স্পোর্টসে। আমি জানি দেখি, এখানেও আমি একটা চেষ্টা করেছি, আমি না জেনে কিছু না লিখবো না, জেনে লিখতে হবে। কথা একটা বলতে চাই আজকে সাংবাদিকদের এখানে, সাংবাদিকদের মূল মন্ত্র দিয়ে গেছেন, যেমন আমার আছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেরকম আছে সংবাদ জগতের মূল মন্ত্র কি হয়তো অনেকেই জানেন, হয়তো কেউ কেউ জানেন না। সেই মূল মন্ত্রটা বলে দিচ্ছি, যেটা আশা করি আপনার রিপোর্টে প্রথম পৃষ্ঠাতে থাকবে। এই হচ্ছে মূল মন্ত্র, ফ্যাক্টস আর ওপিনিয়ন ইজ ফ্রি বাট ফ্যাক্টস আর সিক্রেট। অর্থাৎ আপনি যে কোনো মতামত দিতেই পারেন, অসুবিধা নেই, কিন্তু যখনই আপনি কারণ কিছু বলতে চাইবেন, ফ্যাক্টস অর্থাৎ তার জন্ম বৃত্তান্ত, তার জেলা কোথায়, ঠিকানা কোথায়, বয়স কোথায়, এসবই কিন্তু আপনাকে সঠিক বলতে হবে। এই জন্য আমি যখন প্রেস করেছিলাম, একটা প্রেসের নাম ছিলেন ভল্টেয়ার, যিনি বলেছিলেন যে তোমার আমি তোমার মতামত শুনবো, সম্মান করব। আর সিপি স্কট, যাকে পৃথিবীর সেরা এডিটর বলা হয়, গার্ডিয়ানে ছিলেন, তিনি মারা গেছেন। আচ্ছা, তিনি বলে গেছেন ওপিনিয়ন ইজ ফ্রি, ফ্যাক্টস আর সিক্রেট। এটা মনে রাখতে হবে আপনাদেরকে। আর এখানে আরেকটা কথা বলতে চাচ্ছি, নিউজ পেপার আর সম্প্রচার অর্থাৎ টিভি এবং টেলিভিশনের মধ্যে একটা বিরাট তফাৎ। যেহেতু 3টি মিডিয়াতে আমি কাজ করেছি এবং একটি মিডিয়া আবার আমি লন্ডনে প্রতিষ্ঠাও করেছি, স্পেকট্রাম রেডিও, ওই জন্যই কিন্তু শরীর চৌধুরী আমার কাছে এসেছিল। কেন আসতে হয়েছিল, অমিতাভ বচ্চনকে আসতে হয়েছে বারবার, ইমরান খানকে আসছে, ইমরান খান আমার কাছে অন্তত 12 বার এসেছেন বলতে পারি। এটা আসতে হয়েছে এই জন্য যে এই সম্প্রচারটার জন্য তাদের দরকার পত্রিকাকে, সাংবাদিকদেরকে। আমি যে ইমরান খান এসেছি, ইমরান খান আসতেন, তার মায়ের ক্যান্সার রোগের চিকিৎসার হাসপাতাল করেছেন তিনি, সেই টাকাটা সংগ্রহ করতে।
অমিতাভ বচ্চন আসছেন, তার শো হবে। কিশোর কুমার আসছেন, তার শো হবে। রাহুল বর্মন আসছেন, শো হবে। শোগুলো বিজ্ঞাপন তো দিতে হবে, জানতে হবে মানুষের কোথায় শো হবে, কবে হবে, কত টাকা টিকিটের দাম। এগুলো ওই ইন্টারভিউ দিতে তখন আবার আমার নাম যেহেতু নিয়ে পরিবর্তিত করেছে, আমার নাম ছিল শফিকুর রহমান, কিন্তু ভাগ্যিসে করিনি, ওই নামটা রাখিনি আমি কেন এখন কতগুলো শফিকুর রহমান ভেবে দেখেন। আচ্ছা, আমি কিন্তু আমার নাম করেছি, এটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমি আমার নাম প্রথম শফিকুর রেহমান রাখলাম, তারপরে দেখলাম যে কুরকুরে এসে আমার ভালো লাগে। আচ্ছা, তখন আমি শফিক রেহমান করলাম। কিন্তু আমার মনে হতো আমার নামটা আবার লাকি, কেন পড়াশোনা না করে আমি কী করে এত ভালো করছি। বিলেতের মতো জায়গায় আমি কখনো ফেল করিনি, এবং পরীক্ষা ভালো করতাম বলেই আমার ভালো চাকরি পরীক্ষা পাশের আগেই হয়ে থাকতো। যাই হোক, সেই জন্য যেদিন পাস করলাম, আমার ইনস্টিটিউট লিখে পাঠালো তুমি পাস করেছো ফার্স্ট অ্যাটেম্পটে, তখন আমি তাদের লিখলাম আমাকে সার্টিফিকেট দিও না, আমি আমার উকিলের কাছে যাচ্ছি, ডিড ফোল্ড করে আমার নাম আমি চেঞ্জ করলাম, শফিক রেহমান। এখানে শফিকটা কিউ না কেন, মানে কে কেন, তখন কিন্তু কে খুব প্রচলিত ছিল, কেনেডি কে, ক্রুশ্চেভ কে, এইগুলো দুইটা কে এন্ড কে খুব নাম ছিল তখন, কেনেডি ভার্সেস ক্রুশ্চেভ চলছে। আমি দেখলাম এই কেটা দিতে হবে আমার নামের মধ্যে, সেই জন্য আমার নাম আমি শফিক রেহমান করলাম, REHMAN। আচ্ছা, যাতে কনফিউশন না হয়। নামটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে নামই কিন্তু আপনার ব্যক্তিগত সাইনবোর্ড। এখন দেখুন, ডক্টর শফিকুর রহমানকে বলতে হবে আমি ওই ডক্টর শফিকুর রহমান, আরেক ডক্টর শফিকুর রহমান আমি ওই শফিকুর রহমান। সেই জন্য নামের ব্যাপারে আমি খুব সতর্ক, আর সেজন্যই স্নিগ্ধ, মুগ্ধ এবং দীপ্তর বাবা মাকে অনেক ধন্যবাদ জানাই। তারা অনেক চিন্তা ভাবনা করে লিখেছিলেন, কতখানি চিন্তা ভাবনা করলে এরকম জনজননী হতে পারে, আমার 3 ছেলে মেয়ের নাম এরকম হবে, এবং তাদের 3 ছেলের মধ্যে একজন